সারা দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ আবু আবিদ। আমরা আজকে চলে এসেছি সারা দাও বাংলাদেশ টিম এমন একটি জায়গায়, যে জায়গা নিয়ে আপনাদের নানান কৌতূহল আছে, নানান প্রশ্ন, ঘোরার রোমাঞ্চকর অধ্যায় আছে, অভিজ্ঞতা কিছুটা তো আজ করতে পারছেনই। আমরা কোথায় চলে এসেছি? বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ সুবক্ত গিনের কাছে। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের পরিস্থিতি কি? মানে আপনারা জনকল্যাণমূলক কি কি কাজে আসলে হাত দিলেন এবং কি কি কাজ করছেন জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমাদের যে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন ফাউজুল কবির খান স্যার, ও স্যারের নেতৃত্বে আমাদের সচিব এবং ডিজি মহোদয়ের নির্দেশনায় রেলওয়ে অনেক পরিবর্তন আসছে। আমাদের যাত্রী সেবার মান বাড়ছে, আমাদের যাত্রী আয় বেড়ে গেছে, আমাদের এখন খরচ কমে আসছে। মালামাল পরিবহন বাদেও রেলের যে আরও যে খাতগুলো আছে সেগুলিতে একটা শৃঙ্খলা ফিরে আসছে। টিকিটের যে সমস্যাগুলো ছিল এবং আমাদের যে ম্যান পাওয়ারের যে ঘাটতি আছে, এটা রেশনালাইজ করে যাতে চালানো যায় এবং আয় এবং ব্যয়ের রেশিও যাতে কমে, প্রত্যেকটা ধাপে আলহামদুলিল্লাহ আমরা ভালো করতেছি। দুটো প্রশ্ন করে নিতে চাই সম্পূরক প্রশ্ন হিসেবে। প্রথম প্রশ্ন হলো, মাননীয় উপদেষ্টা, রেলওয়ের উপদেষ্টার কথা আপনি বললেন, রেলওয়ের হাসপাতাল নিয়ে তার একটা বিরাট ভূমিকা আমরা চট্টগ্রামে দেখতে পেয়েছি, সেই ব্যাপারটি আমাদেরকে বলবেন। ইঞ্জিন সংকট থাকার পরেও আপনি বগির সংখ্যাও বাড়িয়েছেন এবং ট্রেনের সংখ্যাও আপনি বাড়িয়েছেন। এখানে আসলে কোন কৌশলটি আপনি কাজে খাটিয়েছেন? এটা হচ্ছে স্যারের যে ইন্সপেকশন, উনি ইন্সপেকশন করে গিয়ে উনি কতগুলো নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন যে তোমরা এখন আর বিচ্ছিন্নভাবে বিভাগ চিন্তা না করে পুরা হলিস্টিক উপায়ে পুরা দেশের কথা চিন্তা করো, সব ডিপার্টমেন্টকে দেখো যে সরকার হিসাবে কাজ করো, সবার সাথে মিলেমিশে কাজ করো। তো তারই আলোকে আমাদের যে রেলওয়ে হাসপাতালটা ছিল, জেনারেল হাসপাতালে পরিবর্তন করা হয়েছে। এখানে আমাদের মাননীয় উপদেষ্টা, সাথে আমাদের সচিব ডিজি এবং স্বাস্থ্যের সচিব মহোদয়, ডিজি মহোদয় এবং উপদেষ্টা মহোদয় মিলে এটা হয়েছে, কিন্তু মুখ্য ভূমিকায় ছিলেন আমাদের উপদেষ্টা ফাউজুল কবির খান স্যার। এবং এখন দেখেন, রেল হাসপাতালে আগে রেলের স্টাফ অফিসাররাই কোনো ট্রিটমেন্ট পেত না, তাছাড়া এটা আন্ডার ইউটিলাইজ থাকতো। এখন আমাদের বাইরে 16 জন ডাক্তার আসে এবং আপনি গেলে দেখবেন যে শত শত রুগী, আমাদের জেনারেল পেশেন্টও আছে, আমাদের রেলের রুগীরাও বাড়ছে। এখন সব স্পেশালিস্ট ডাক্তাররা চলে আসছে। আরেকটা সমস্যা ছিল, এখানে পানি ছিল খুব নোংরা, অর্থাৎ আমাদের যে আগের পানি ছিল এটা ময়লা ছিল, এবং স্যারের উদ্যোগে একদিনের মধ্যে আমরা এটা ওয়াসা থেকে লাইনটা পেয়ে গেছি। এখন বিশুদ্ধ পানি এখানে আমরা পাচ্ছি। এছাড়া স্টেশনে যেটা হতো, যে স্টেশনেও আমাদের যে ওয়েটিং রুমগুলোতে যে সমস্ত পানির লাইন ছিল, ওখানেও স্যারের বলার পরে ওয়াসা থেকে লাইন দেওয়া হয়েছে। এছাড়াও স্যার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে রেলওয়ে অঙ্গন, হাসপাতাল, পাহাড়তলি এবং বিভিন্ন স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উনি একটা ব্যবস্থা করে দিয়েছেন। উনি ওনার নিজ উদ্যোগে অনেকগুলো বিন আমাদেরকে জোগাড় করে দিয়েছেন। এবং পুরা বাংলাদেশ রেলওয়েতে এখন আপনি যে স্টেশনে যাবেন দেখবেন যে আগের চাইতে অনেক চেঞ্জ, অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ এইটা, এবং সব জায়গায় এটা দেখবেন। এখন ট্রেনের কথা বলি, স্যার আসার পরে ওয়ার্কশপ ভিজিট করলেন এবং ওয়ার্কশপে গিয়ে উনি নির্দেশনা দিলেন যে মেট্রো রেল যেভাবে সিট অ্যারেঞ্জমেন্ট আছে, অর্থাৎ দুই সারিতে সিট থাকবে এবং মাঝখানে দাঁড়ানো লোক থাকতে পারবে শর্ট ডিস্টেন্সে, আমরা ওইভাবে অনেকগুলো কোচ আমরা রেডি করলাম। জয়দেবপুর থেকে এখন চলে 4টা, আর নরসিংদী থেকে চলে 2টা, আর চট্টগ্রাম থেকে কক্সবাজারে চলে 4টা। এটা ওনার ইনস্ট্রাকশনে এটা হয়েছে। এটা গেল শুধু নতুন ট্রেন। আরেকটা যেটা করা হয়েছে সেটা হলো যে প্রতিটা ট্রেনে আমার নাম্বারস অফ কোচ বাড়ায় দেওয়া হয়েছে। যেমন এখন সিলেট লাইনে রাস্তার কাজ হওয়ার কারণে আমাদের রেল লাইনে প্রচুর ভিড়, তো আমরা প্রত্যেকটা ট্রেনে 1-2টা করে অতিরিক্ত কোচ লাগাই দিচ্ছি। সিলেটের লাইনে দিচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া দিচ্ছি, এবং কক্সবাজারে প্রতিদিনই আমরা 4টা, 5টা, 6টা করে অতিরিক্ত কোচ লাগাই দিচ্ছি প্রতিদিন। তো এইগুলি, এবং উনি আরেকটা কাজও আমাদেরকে করতে বলছেন, যেটা আমরা করতেছি, যে রুট রেশনালাইজ করার জন্য, অর্থাৎ যে জায়গায় আমাদের ডিমান্ড কম আছে সেখানে কোচ দিয়ে অন্য জায়গায় যেখানে ডিমান্ড বেশি আছে সেখানে এটা দুইভাবে হবে। একটা হলো যে এতে যাত্রীরা, অধিক সংখ্যক যাত্রী যাতায়াত সুবিধা পাবে, রেলের আয়টাও বৃদ্ধি পাবে। টিকিটিংয়ের ব্যাপারে উনি যে জিনিসটা করছেন, যে আপনার টিকিট যাতে কালোবাজারি না হয়, এটা খুব স্ট্রিক্টলি মনিটরিং করা হয়েছে এবং টিকিটটা আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি। সেকেন্ড থিং হলো যে আমরা এখন প্রতিনিয়ত
টিকিট চেকিং করতেছি প্রত্যেকটা ট্রেনে। স্যারের নির্দেশে আমরা কতগুলো টাস্ক ফোর্সও করে দিছি, প্রতিদিন আমাদের কাছে রেকর্ড আসে, আমাদের প্রতিদিন আয় বাড়তেছে। অর্থাৎ টিকিট যার ভ্রমণ তার। আপনি ধরেন একটা অন্য কারো নামে টিকিট নিচ্ছেন, তো আমরা এটা আইডেন্টিফাই করতেছি আমাদের পজ মেশিন দিয়ে, আমরা প্রতিদিন করতেছি। এবং কালোবাজারিটা কিভাবে প্রতিরোধ হচ্ছে, আমরা ধরেন আমাদের সহজ কম যারা দেখে এবং আমরাও কোন মোবাইলগুলোতে বেশি টিকিট কাটতেছে এগুলো সব আমরা আইডেন্টিফাই করতেছি, করে ওই মোবাইল নাম্বারগুলো যেগুলো সন্দেহজনক সেগুলোকে আমরা ব্লক করে দিচ্ছি। এছাড়াও আমাদের ইন্টেলিজেন্স টিম, পুলিশের ইন্টেলিজেন্স টিম, র্যাবের ইন্টেলিজেন্স টিম সবাই মিলে এটার উপরে কাজ করতেছে। তো আমরা এখন একেবারেই একটা খুব ভালো পর্যায়ে আছি বলে আমরা আশা করি। আরেকটা যেটা বললাম যে স্যার যেটা চাচ্ছে যে আমরা আগে প্রায় 2.5 টাকা বা 3 টাকাতে 1 টাকা ইনকাম হতো এরকম, তো এই রেশিওটা কমায় আলহামদুলিল্লাহ এখন 2-এর কাছাকাছি চলে আসছে। এবং স্যারের নেতৃত্বে দেখা যাবে যে আমরা আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে এটা 2-এর নিচে নিয়ে চলে আসবো। অর্থাৎ আমাদের একদিকে ব্যয় কমতেছে আর আয় বাড়ছে। এবং আরেকটা জিনিস আমি বলি, এই অর্থ বছর সবসময় দেখা যায় যে আমাদের যে টার্গেট থাকে তার তুলনায় যাত্রী আয় কম হয়, টার্গেট ফুলফিল করা যায় না। এই অর্থ বছরে ইতিমধ্যে আমরা টার্গেটকে এক্সিড করে গেছি, টার্গেটের নিচে নেই, টার্গেটকে আমরা সারপ্লাস করে চলে গেছি। তার মানে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ রেলওয়ে একটি লভ্যাংশ খাতে সরকারের পরিণত হবে। হ্যাঁ, ধরেন আপনার কোচ ইঞ্জিনের স্বল্পতা থাকা সত্ত্বেও কেমনে আমরা বাড়াচ্ছি, এটা আমরা আমাদের যেটা আমরা করছি, আমরা মনিটরিং অনেক বাড়াই দিচ্ছি। আপনার নামে আমি শুনেছি যে আগে ট্রেনের শিডিউল নিয়ে ঝামেলা হতো, আপনি মহাব্যবস্থাপকের দায়িত্ব পাওয়ার পরেই এই শিডিউল নিয়ে এখন খুব একটা ঝামেলা হয় না, মানে লেট ট্রেন আগে 5-10 মিনিট কখনো পৌঁছাতে, স্টার্টের চেয়েও পৌঁছাতে অনেকটা সময় ব্যয় হয়ে যেত, 7টার ট্রেন 8টায় বা 9টায় পৌঁছাতো। আপনি জিএম পাওয়ার পরে এই জায়গাটা অনেকটাই গুছেছে বলে সাধারণ যাত্রীরা আমাদের কাছে তথ্য দিয়েছে, কিছু যাত্রী। আপনি কি মনে করেন আসলেই কি শিডিউলের ব্যাপারে আপনি সচেতন হয়েছেন কিনা, হলেও সেটি কোন কৌশলে আপনি সচেতন হয়েছেন? ধন্যবাদ। আমি প্রকৌশলী একজন, আমি এর আগে চিফ ইঞ্জিনিয়ার ছিলাম। তো আমি জয়েন করার পরে আমাদের অনেক জায়গায় স্পিড রেস্ট্রিকশন ছিল, অর্থাৎ আমার ট্রেন চলবে 80 কিলোমিটার বা 75, কোথাও 30 দেওয়া আছে, কোথাও 50 দেওয়া আছে, বা কোথাও ব্রিজের রিপেয়ার কাজ আছে, লাইনে কোথাও সমস্যা আছে। তো আমি প্রথমে চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে বসে এই জিনিসগুলোকে আগে ঠিক করে ফেলছি, স্পিডগুলোকে আমরা বাড়াই দিছি। তো স্পিড বাড়াই দেওয়ার কারণে ওই যে সময়টা যেটা ওটা রাইট টাইমে ট্রেন এখন চলাচল করতেছে। আমি সম্প্রতি চিটাগাং ইউনিভার্সিটির লাইনটাতে অনেকগুলো রেস্ট্রিকশন ছিল এবং স্পিড কম ছিল। তো পরে ওনাদেরকে নিয়ে আমি 2 দফায় বসছিলাম, বসে আলহামদুলিল্লাহ এটা আমরা গত মাসেই পুরা সব নর্মাল স্পিডে দিয়েছি, সবগুলো সেকশনাল স্পিড। এবং আপনি জানেন যে চট্টগ্রাম ইউনিভার্সিটি তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে এখানে ছাত্ররা যাতায়াত শাটল ট্রেন চলে। তো সেই জন্য আমরা 5-6 মাস আগে আমরা যখন ওনাদের কাছ থেকে ফিডব্যাক নিলাম, আমরা দেখি যে ওই অনেক কোচের ফ্লোর ভাঙা, তো বাচ্চাদের একটা সমস্যা হয় ছিঁটিয়া। আমরা তখন আমাদের ওয়ার্কশপ থেকে নতুন কোচ বের করলাম, করে রিপ্লেস করে দিলাম। এবং বাচ্চারা কীরকম কষ্ট ফিল করে সেই জন্য আমরা কোনো ফার্স্ট ক্লাস বা অন্য কোনো কিছু না, আমরা একদিন বললাম যে কোনো রকম প্রোটোকল বাদ দিয়ে ছাত্ররা কিভাবে যায় আমরা কাউকে না জানাই ওইভাবে আমরা ওই ট্রেনে যাব। তো আমি যারা সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান আছে তাদেরকে নিয়ে ওইভাবে ট্রেনে উঠে আমি চলে গেছি। শুধু কাছাকাছি গিয়ে প্রক্টর মহোদয় এবং প্রভিসি মহোদয়কে বলছি যে আমরা এসেছি, পরে তাদের সাথে মিটিং করে, অর্থাৎ তাদের সুবিধা কিভাবে তারা প্রবলেমটা ফেস করে, মানে অ্যাজ লাইক আপনি জেনারেল পিপল বা জেনারেল স্টুডেন্ট যেভাবে যায় ওইভাবে আপনি ওই ট্রেনে ভ্রমণ করে ওই সমস্যা আইডেন্টিফাই করেছেন এবং সমাধান আপনি করেছেন, যেহেতু আপনি নিজেও একজন প্রকৌশলী। যে আমাদের যাত্রী আয়টাও কিভাবে বাড়তেছে, আমরা খুব সাডেন চেকিং করি। কিছু তো আছে রুটিন চেক আমাদের কমিটি করা আছে। আমি যেমন প্রায়ই হয়তো ট্রেন ছাড়ার 15 মিনিট আগে হুট করে ট্রেনে উঠে যাই, 2-1টা টিম নিয়ে যাই, আমি ফেনী পর্যন্ত টিকিট চেকিং করতে করতে আসি। অথবা যেখানেই যাই, আমি হয়তো ঢাকা থেকে আসতেছি, আমি প্রতিনিয়ত দিন রাত যাই হোক আমি চেকিং করি। গত শনিবারেও আমি জামালপুর পর্যন্ত গেছি, চেকিং করছি বোথ হয়ে। আমি যখন প্রায় ট্রেনে মুভমেন্ট করি এবং চেকিং করি, এখানে কয়েকটা জিনিস দেখি আমি চেকিং করার সময়। সেটা হলো যে খাবারের মানটা দেখি, আমি বুফে খাবারটা দেখি, এটা চেক করি। সেকেন্ড হলো যাত্রীদের কাছে আগে শুধু আমরা টিকিট চাইতে যেতাম যে আপনার টিকিট দেখা,
আমি উল্টাটা বলি, আমি বললাম যে আমি রেলের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার, আমি আপনার অভিযোগ শোনার জন্য আসছি। আপনি বলেন যে আপনার কি অভিযোগ আমার বিরুদ্ধে বা আমাদের রেলের বিরুদ্ধে। আমাকে হয়তো বলে যে এই যে খাবারটা একটু ঠান্ডা, আমি তখন ওদেরকে ভূমিকাকে ডাকে বলি যে আপনারা গরম করে দেন না কেন, সবাইকে ওভেন দেওয়া আছে, মাইক্রো ওভেন। তো তারা বলে যে স্যার চাই না, তুমি চাক না চাক জিজ্ঞেস করে আপনারা দিবেন। রেলওয়ের পূর্ব অঞ্চলের জিএম খুব বড় পোস্ট, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, অফিসিয়াল কাজ কিংবা ব্যক্তিগত পরিবার সহ। এয়ারে যাওয়া হয় নাকি ট্রেনে যাওয়া হয়? আর ট্রেনে গেলে কখনো কি এরকম ঘটেছে কিনা যে ফার্স্ট ক্লাস ছেড়ে সাধারণ কোনো বগিতে ভ্রমণ করেছেন, হুট করে জানতে পারলো জিএম সাহেব নানান অভিযোগ কিংবা নানান অভিজ্ঞতা কি? আসলে না, ধন্যবাদ। আসলে আমি বেশিরভাগ সময় ট্রেনে জার্নি করি, মস্তরবরা ট্রেনে। এতে কতগুলো সুবিধা হয়। এক হলো যে আমার রেল লাইনটার কী অবস্থা আমি বুঝতে পারি, যে ঝাঁকুনি খাই বা কোথায়, সেটা আমি ইনস্ট্রাকশন তাৎক্ষণিক দিতে পারি। সেকেন্ড হলো যাত্রীদের সুবিধা অসুবিধাগুলো, তাদের অভিযোগগুলো আমার জানা হয়ে যায়। থার্ড হলো বিনা টিকিটে কেউ যাত্রী যাচ্ছে কি না, আমাদের যে এসি কম্পার্টমেন্টে যারা বেশি টাকা দিয়ে টিকিট কেটে যাচ্ছে, তো তাদেরকে স্ট্যান্ডিং টিকিট বা বিনা টিকিটের যাত্রী কোনো ডিস্টার্ব করতেছে কিনা, তো এগুলি আমরা রিজলভ করি। এবং আপনি যেটা বলছেন যে হ্যাঁ, মাঝে মাঝে আমি এটা করি, যে ওই যে আমার নেয়, আমি যেমন চট্টলা এক্সপ্রেসে নর্মাল ক্লাসে চলে আসলাম, কিন্তু একটু পরেই লোকজন বুঝে ফেলছে যে রেলের জিএম, তো তখন তারা ধরেন বিভিন্ন ইয়েগুলো আমাকে বলে। এক হলো যে তারা একটা ভালো অভিজ্ঞতা শুনতে চাই, একটা খারাপ অভিজ্ঞতা শুনতে চাই। না, খারাপ অভিজ্ঞতা বলতে কি, তারা তো ধরেন টিকিট পায় না, বা এই যে এই অভিযোগটাই করে যে স্যার আমরা টিকিটটা পাই না, কিন্তু ট্রেনের মধ্যে যখন আমরা আসি তখন আমাদের স্ট্যান্ডিং টিকিট দেয়, আবার 50 টাকা করে জরিমানাও করে। এটা সিস্টেমটা এটা। তারা বলে যে আমাকে তো যদি স্ট্যান্ডিং টিকিটটাও দেওয়া হতো তাহলে এই 50 টাকাটা জরিমানা দেওয়া লাগতো না। তা আমি বলি যে এটা তো আসলে আমাদের করণীয় নেই, এটা রুল অনুসারে চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি, যেমন আমি গত বৃহস্পতিবারে গেলাম চেকিং করতে, এক মহিলা, এবং তারা বলে যে তাদের এক রিলেটিভ মারা গেছেন। তা আমি বললাম যে না, ঠিক আছে, লেট দেম গো, এরকম করি। মানে কিছু মানবিক জায়গা থেকে তো করতে হয়। ভালো একটা অভিজ্ঞতা শুনতে চাচ্ছিলাম। যে ভালো বলতে যে এখন ধরেন আমি কক্সবাজার এক্সপ্রেসে কয়েকদিন আগে আসলাম, তো এখানে মোস্ট অফ দ্য যাত্রী আমাকে যেটা বলছে যে স্যার আমরা এখন জার্নিতে অনেক কমফোর্ট পাই, আমাদের ঝামেলা কম, খাবারটা যেটা পাচ্ছে কক্সবাজার এক্সপ্রেসে খাবারটাও বলতেছে তারা ভালো। অর্থাৎ এখন না, তবে আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে একটা ধন্যবাদ দিতে চাই। সেটি হলো আধুনিকায়নের সাথে সাথে বাংলাদেশ রেলওয়ে কিন্তু পিছিয়ে পড়েছিল। আপনারা টিকিটিংয়ের জায়গাটা যেটি করেছেন সেটি অত্যন্ত ভালো একটি কাজ আমি মনে করি। কিন্তু রেলে আমি যতবার চড়েছি, আগে আমি দেখতাম যে শুধু ফার্স্ট ক্লাস, সর্বোচ্চ সেকেন্ড ক্লাস পর্যন্ত খাবারের মানুষজনগুলো যেতেন, কিন্তু এখন যারা খাবার দিচ্ছেন তারা কিন্তু একেবারে দেখছে যে সাধারণ ক্লাসেও, আমার সাইনাসে প্রবলেম থাকার কারণে আমি মোস্ট অফ দেম টাইমই আমি নন এসি বগিতেই যাতায়াত করি, তো সেই জায়গাটা থেকে তারা যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আপনার যে মনিটরিং, সেটি আমি নিজেও এটি মেনে নিতে অবশ্যই বাধ্য। অনবোর্ডের যে ব্যাপারটা, সেই ব্যাপারে আসলে অনেক অভিযোগ আমরা শুনি, বা অভিযোগ এখনো আছে। মানুষের চাহিদার তো শুরু আছে, শেষ তো নেই। আমি একেবারেই জানতে চাই যে এই অভিযোগগুলো নিরসন কি কখনো ঘটবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অনেকটাই কমে গেছে। শুনুন, আমরা এটা দুই স্তরে নেই। আমি আমার জিএমের নেতৃত্বে আমি কয়েকটা মিটিং করছি তাদেরকে নিয়ে, এবং তাদেরকে বলা হয়েছে যে এখন শুধু জরিমানায় না, আমি তো জরিমানাও করি, এই জিনিসটা বলি যে আমার নজরে পড়লেই আমি তাৎক্ষণিক সিসিএমকে বলি তার জরিমানা করে ফেলো। তো দুইভাবে করা হয়। এক হলো ওই কোম্পানির বিরুদ্ধে আমরা পেনাল্টি করি, ফাইন্যান্সিয়াল পেনাল্টি, আর সেকেন্ড ওই লোককে আমরা নিয়ে দিই, এই বাদ দিয়ে দিই, মানে আর রাখবেনই না। আমি কয়েকদিন আগে দুদকের এক অফিসার আমাকে বললো যে এরকম আমার ট্রেনে এই, তাই আমি বললাম তার ছবিটা পাঠান। তার ছবি পাঠালো, কমপ্লেনগুলো আমাকে ওই কিছু স্টিল ফটোগ্রাফ ভিডিও পাঠিয়ে দিল। সিলেটে পৌঁছার পর তাকে আমরা ওখান থেকে নামাই দিলাম, এবং পরে ওই কোম্পানির কাছ থেকে চিঠি নিয়ে আসলাম যে তাকে ওই দিন থেকে চাকরি থেকে রিমুভ করা হয়েছে। মানে আপনি সরাসরি ভাই, এটা ইয়া নাই। এবং আপনি আরেকটা জিনিস, এখন নো মার্সি না, আপনার ওই যে আমাদের টয়লেটগুলো কিন্তু এখন বায়ো টয়লেট, আগের মতো দুর্গন্ধযুক্ত নাই। এবং আমি প্রায় কিন্তু আমি নিজে বাথরুমগুলো, প্রত্যেকটা বাথরুমে আমি যে ট্রেনে যাই আমি চেক করি যে ফ্লাশগুলো ঠিক আছে কিনা। আর একটা এখন দেখবেন যে আমরা ওই বেশ কিছু বাথরুমে ফ্লোরে ম্যাট দিছি, অর্থাৎ আগে ওয়াশরুম থেকে আসার পরে মেঝেটাতে নোংরা, সেটা আর এখন
হচ্ছে না, অনেকটাই করছে। আমরা সব ট্রেনে পারিনি, বাট ক্রমান্বয়ে আমরা এটা করে যাচ্ছি, চালু অলরেডি হ্যাঁ। করে এবং ফেলেছে। আপনি দেখবেন যে এখন আমাদের ট্রেনের মধ্যেও সেফটি সিকিউরিটির জন্য পুলিশের নাম্বার দেওয়া আছে, আমাদের যে একটা হটলাইন নাম্বার আছে 131, দুটাই নাম্বার প্রত্যেকটাতে দেওয়া আছে, এবং যে কেউ বললে আমরা সেটা তাৎক্ষণিক অ্যাটেন্ড করি। কয়েক মাস আগেও আমি একটি ফোবিয়া দেখেছিলাম ট্রেনে, ঢিল ছোড়া, অর্থাৎ ঢিল ছুঁড়ে। জি এই ব্যাপারে আপনি কোনো বিশেষ পদক্ষেপ নিয়েছেন? জি, এটা খুব ভালো কথা। এটা নিয়ে আমি ডিআইজি রেঞ্জের যে রেঞ্জ ডিআইজি আছেন পলাশ স্যারের সাথে বসছিলাম, আমাদের রেলের এডিশনাল আইজি সহ এবং আমাদের অফিসার সহ। আমরা যেটা কাজটা করছি সেটা হলো যে আমরা আমাদের সিলেক্টিভ কতগুলো জায়গায় আপনার স্টোন থ্রোয়িংটা বেশি হয়, যেমন ব্রাউনবেরিয়া থেকে আখাউড়া বা ভৈরব থেকে আখাউড়া, তারপরে আপনার এই কসবাতে, এরপরে আমাদের রামু এবং নতুন যে লাইনটা আছে সাতকানিয়া, রামু, ডুলা হাজরা। তো এখানে যে স্টেপগুলো নেওয়া হয়েছে সেটা হলো যে আমাদের রেল লাইনের দুই পাশে যে স্কুলগুলো আছে, মসজিদ আছে এবং যে চেয়ারম্যান আছে, আমরা পুলিশ এবং আমাদের রেলের অফিসার মিলাই, আমাদের রেলের নিরাপত্তা বাহিনী পুলিশ মিলাই আমরা কিছু লিফলেট বানাইছি। লিফলেট দিয়ে আমরা সচেতন করছি। স্কুলগুলোকে আমরা রিকোয়েস্ট করছি যে দুইটা জিনিস আপনারা ছাত্রদেরকে বলবেন অ্যাসেম্বলি সয়, যে তারা যেন এই জাস্ট খেলার ছলে কেউ স্টোন থ্রোয়িং না করে। এটা কিন্তু আমাদের যে রেলের যে আইন আছে তাতে ওই বাচ্চা সহ তার পিতামাতাও অ্যারেস্ট হবে। তো সেই জন্য এটা যাতে না হয়। এই আইনটা একটু ডিটেলসে যদি আমাকে একটু হ্যাঁ, বলতেন যে আর একটা জিনিস আমরা বলছি, এটা হলো যে ধরেন একটা নাবালক ছেলে একটা মারছে, পাথর মারছে, আমরা কিন্তু তার বাবাকে অ্যারেস্ট করতে পারবো, রেল আইনে এটা বলা আছে। আপনার উদ্যোগগুলো আসলেই প্রশংসনীয়। আমি একেবারেই নিঃসন্দেহে ব্যক্তিগতভাবেই বলতে চাই, আপনার উদ্যোগগুলো নিয়ে প্রশংসা না করে পারা যাচ্ছে না। আরেকটি বিষয় আমি জানতে চাই, একটি ট্রেনে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ মাঝে মাঝে রাউন্ড দেয়, আমরা দেখি রেল পুলিশ যাকে বলে। আপনি মহাব্যবস্থাপক, আপনি কি মনে করেন যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা কি বর্তমান ট্রেনগুলোতে আছে নাকি আরও বাড়ানো প্রয়োজন? আসলে আরও বাড়ানো প্রয়োজন, কিন্তু পুলিশেরও স্বল্পতা আছে, ওনাদের 2-3 জন দেয়। তো এটা নিয়ে মিনিস্ট্রিতে আমাদের মিটিং হয়েছে, ডিজি স্যারের সাথে আলাপ হয়েছে। আমরা হয়তো সাপ্লিমেন্ট হিসাবে কিছু নিরাপত্তা বাহিনীকেও নিড বেস যেখানে প্রয়োজন হবে আমরা দিব, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে যাত্রী সাধারণের জানমাল কিন্তু আমরা আমানত হিসাবেই দেখি। ছোটবেলায় অনেকবার ট্রেন জার্নি করেছি, লেখা থাকে যে শেকল টানলে ট্রেন থামবে, বিনা কারণে শেকল যদি টানা হয় 200 টাকা জরিমানা। আমি জানতে চাই প্রকৌশলী হিসাবে, যেহেতু আপনি প্রকৌশলী, শিকল টানলে আসলে কতক্ষণ পরে ট্রেন থামে যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয়? আর এরকম কি ঘটেছে কিনা যে আসলে কেউ শুধু শুধু টেনেছে এবং জরিমানার মুখোমুখি হয়েছে? শুধু টানছে বা জরিমানা এরকম দেখিনি, অনেক ক্ষেত্রে আমি যেমন একবার দেখলাম যে একটা মোবাইল একজনের পড়ে গেছে, দরজায় ছিল। আর এখনই টানা মাত্রই হয়, মানে এখন তো আমাদের এয়ার ব্রেক সিস্টেম, তো তাৎক্ষণিক এটা ভ্যাকুয়াম হয়ে ট্রেনটা দাঁড়ায় যায়। তো দাঁড়ায় গেলে আমাদের যারা অ্যাটেন্ডেন্ট এবং গার্ড সাহেব আছে তারা নিচে নেমে যায়, কোন কোচ থেকে এটা ভ্যাকুয়াম টানা হয়েছে সেটা আবার ঠিক করে দেয়, দেওয়ার পরে আবার প্রেশার রাইজ করে এরপর ট্রেন চলে। সিআরবি চট্টগ্রামের প্রাণকেন্দ্র বলা হয়, এখানে মানুষ ঘুরতে আসে, আপনি জানেন ভালোভাবে, একটা পর্যটন কেন্দ্র। সিআরবি নিয়ে আসলে কোনো চিন্তা করেছেন কিনা বা এর উন্নয়ন কোনো প্রকল্প হাতে নিয়েছেন কিনা? মূলত এখানকার গাছগুলো অনেক ব্রিটিশ আমলের গাছ, সবগুলো গাছগুলোকে আমরা সংরক্ষণ করছি। আমি শুধু এটুকু বলতে পারি যে আমাদের অনেক শৃঙ্খলা ফিরে আসছে পূর্বাঞ্চল। আপনি যেখানেই যাবেন ইউ উইল গেট এ সেন্স, পজিটিভ চেঞ্জ। এবং আপনার এই কনফিডেন্ট আপনি? হ্যাঁ আছে। আমি তো ধরেন ফিরে গেলাম যে আমি তাৎক্ষণিক ওয়েটিং রুমে চলে গেলাম, দেখি ওয়েটিং রুমে দুটো ভাঙ্গা গিয়াতে, আমি এটা এরকম কেন? তারপর সুইপার কয়জন আছে, আমি বললাম যে সুইপার দেখান, আমি দেখতে চাই কারা কারা সুইপার কী কাজ করতেছে। তারপরে খাবার গাড়িতে উঠলে আমি দেখি যে ওরা গ্লাভস পরে করতেছে, খাবার দিচ্ছে কিনা, কীভাবে করতেছে। তো সেই জিনিসগুলো আসলে চেক করি, আমাদের মনিটরিংটা বেড়ে গেছে। আবারও ব্যক্তিগত একটা প্রশ্নে যেতে চাই, কথা বলার প্রসঙ্গই আসলো, এত এনার্জি পান কোথা থেকে? মহাব্যবস্থাপক, আমাদের নিয়মে সারাদিন চেয়ারে বসে থাকবেন, সিগনেচার করবেন, ফাইল নিয়ে ঘাটাঘাটি করবেন, কিন্তু এই যে দৌড়ঝাঁপগুলো করেন, কেন করেন? কোথা থেকে অনুপ্রেরণা পান এবং এত শক্তি কোথায় পান? শোনেন, আমাদের আল্লাহ একটা লিমিটেড আয়ু দিয়ে পাঠাইছে। এই লিমিটেড আয়ুর মধ্যে একটা লিমিটেড সময় আমরা সরকারি চাকরি করি, তার মধ্যে একেবারে খুবই স্পেসিফিক আরও স্বল্প সময় জিএমের পদে আছে। তো আমি
যেটুকু কাজ আমরা করে যাব সেটাই কিন্তু আমাদের অ্যাসেট। এবং আল্লাহ তো আমাদেরকে অনেক কিছু দিছে। আমাদের ট্রেনে আমরা ফ্রি যেতে পারি, চেক করতে পারি, আমাদের ট্রান্সপোর্ট আছে, অনেকের তো কিছুই নাই। এবং আমি একটা জিনিস সবসময় মনে করি বা আমার অফিসারদেরকে বলি যে আমাদের যে যাত্রীরা যায়, এই যাত্রীরা কিন্তু আমাদের আমানত। এই আমানতটা যত আমরা সুরক্ষিত রাখবো, যত ভালো রাখবো, তত আমাদের জন্য ইহকাল পরকাল দুই কালে আমরা এর উত্তম যাজা পাবো। চমৎকার। তো সেইটাই এখন প্র্যাকটিক্যালি না গেলে আপনি তো সমস্যাটা বুঝতে পারবেন না। মন্ত্রণালয় আপনাকে এইসব কাজে কীরকম সহায়তা করছে বলে আপনি মনে করেন? কাজের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? না, এখন দেখেন মন্ত্রণালয় মনিটরিং বাড়াইছে। আমাদের কয়েকটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। একটা হলো অপারেশনাল গ্রুপ, যেটা সচিব মহোদয় সহ সবাই মিলে এটা দেখতেছি। তাৎক্ষণিক আপনারা যে কোনো একটা অভিযোগ করবেন, তাৎক্ষণিক আমরা এটা অ্যাটেন্ড করি। তারপরে আমাদের বিভাগীয় প্রধানদের একটা গ্রুপ আছে। এরপরে রেলওয়ে পুলিশের একটা গ্রুপ আছে। তো ধরেন একটা যে কোনো কিছু হওয়া মাত্র, যেমন গত রাত্রে সচিব মহোদয় অনেক রাত পর্যন্ত আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, রাত 1টা-1:30টা পর্যন্ত। কক্সবাজার রেল লাইন করাতে সাতকানিয়ার বন্যা হয়েছে, এরকম একটি মানুষের মুখে আমি শুনেছিলাম। আপনি একজন প্রকৌশলী হিসেবে আমি জানতে চাই যে এটা কি আসলেই একটা কারণ, যে কক্সবাজার রেল লাইনের কারণেই সাতকানিয়ার বন্যা হয়েছিল? ওই বছর 2023 সালে আগস্ট মাসে পুরা বছরে যে পরিমাণ বৃষ্টি হয়, 5 দিনে সেই পরিমাণ বৃষ্টি হয়েছিল। এবং সাঙ্গু নদীর যে নর্মাল গতিপথ, সেটা আঁকাবাঁকা থাকার কারণে এটা পানি তো আর ওই ধর্মমান না, স্ট্রেট চলে গেছে। যে জায়গায় রেল লাইনে ধাক্কা হিট করার কারণে ওই জায়গায় আমাদের ভেঙে গেছিল। তখনও রেল লাইন চালু হয়নি। ওই ভেঙে যাওয়ার 1 মাস পরে আমার পদায়ন হয়েছিল ওই প্রজেক্টের। এবং আমরা জয়েন করে প্রথমেই যে কাজটা করছি, আবার রিসার্ভে করছি পুরা জায়গায় কন্ট্রোল ম্যাপ ট্যাপ নিয়ে, এবং আমরা ওখানে 4টা নতুন করে বক্স কালভার্ট করে দিচ্ছি। মানে এখন আর ওই সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমরা এরপরে 2টা বছর সিজন আমরা দেখছি, এখন মানে বিপদসীমার চাইতে অনেক ভালো অবস্থায় আমরা আছি, এবং উই আর এক্সপেক্টিং যে অদূর ভবিষ্যতে এরকম সমস্যা আর ইনশাল্লাহ পড়তে হবে না। একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই, রেলের যাত্রীদের উদ্দেশ্যে কিংবা দেশবাসীর উদ্দেশ্যে আরেকটা উদ্দেশ্য আমি বলবো, কেননা আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনি ব্যক্তিগত যে সকল আইডিয়া কাজে লাগাচ্ছেন আপনার সেক্টরে, সবার উদ্দেশ্যে, মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। জি, আমি ধন্যবাদ। এই যে আমরা যে এতক্ষণ ধরে আলাপ করলাম, এটা ধৈর্য ধরে আপনারা যে শুনলেন, সেই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আর আমি যেটা মনে করি, আমি এই দেশের সন্তান। তো আমরা এই দেশে কাজ করতে হলে, মানুষের সেবা করতে হলে বা ভালো কিছু করতে হলে লেগে থাকার বা পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমরা শুধু আদেশ নির্দেশ দিয়ে এই দেশের পরিবর্তন করতে পারবো না। আমাকে নিজে কাজ করে দেখাতে হবে যে ইয়েস। এবং আমি মনে করি যে সবসময় যদি মানুষ পজিটিভ চিন্তা করে, ভালো করার চিন্তা করে, আল্লাহ সেটা করায় দেয় এটা। এবং আমি যদি একটা ভালো করতে যাই, দেখা যায় যে আমাকে বেশিরভাগ মানুষ এটাকে সাপোর্ট করে, প্রত্যেকেই সাপোর্ট করে। তো আমি এবং কিছু কিছু ক্ষেত্রে আউট অফ দ্য বক্স কাজ করতে হবে। অর্থাৎ আমার একটা রুটিন আছে, আমি 9টায় আসবো, 5টায় যাব। এইভাবে আসলে জনসেবা বা কোনো কিছু উন্নয়ন করা সম্ভব না। আমাকে এর বাইরে গিয়ে আমাকে বলতে হবে যে এই কাজটা আমি করতে চাই, ভালো করতে চাই, করার জন্য আমার যা করতে হবে আই নিড টু ডু দ্যাট। কিন্তু আমি দায় সারা গোছের কোনো কিছু করার এখানে সুযোগ নাই। আমি যদি টার্গেট করি, আমি দেখেন একসময় আমাদের একটা বর্ডার ইস্যু নিয়ে ইন্ডিয়ার সাথে ছিল, আমি একটা প্রজেক্টের পিডি ছিলাম। তো সেখানে আমি আমার পিডি রোলের বাইরে গিয়ে আমি বিজিবি, ডিজি, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার সাথে কথা বলে আলটিমেটলি ওই প্রবলেমটা রিজলভ করে ফেলছে। 2 বছর ধরে এটা স্টেগনেন্ট ছিল। তারপর ফুড গোডাউনের ছিল, আমি খাদ্যের ডিজি স্যারের সাথে বসাই আউট অফ দ্য বক্স কাজ করছি। আমি বললাম যে এখানে আমরা নতুন 4টা বক্স কালভার্ট করছি। মানে আমি বলতেছি যে আপনারা যদি সবার সাথে মিলেমিশে যদি একটা কাজ করেন, এই দেশে অনেক কাজ করার স্কোপ আছে। কিন্তু আপনাকে ওই বসে থাকলে চলবে না যে ঠিক আছে আমি চেষ্টা করলাম, চেষ্টা না, আপনাকে টার্গেট হতে হবে যে আমি এই কাজটা করবো, কিন্তু তার জন্য যা করতে হবে সেটা, অর্থাৎ আমি রেজাল্টটা করব। আমার অন্য সমস্যা তো থাকবেই। আমি তো সবসময় আমার কলিগদেরকে বলি যে ইংলিশ নর্মাল পুকুরে গোসল করার জন্য বা সাঁতার কাটার জন্য কাউকে স্বীকৃতি দেওয়া হয় না। সমস্যা সংকুল
সমুদ্রে বা ওরকম চ্যানেল পার হলেই না আপনাকে একটা মানুষ স্বীকৃতি দিবে। তো সুতরাং আপনার তো সব কিছু আইডিয়াল পাবেন না, আপনার অনেক সমস্যা পাবেন, সেগুলোকে ওভারকাম করে কিভাবে আপনি ভালো করলেন সেটাই মানুষ দেখবে। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, স্পষ্ট ভাষায় বাংলাদেশ রেলওয়ে নিয়ে, বাংলাদেশ রেলওয়ে কি কাজ করছে, অভিযোগের সাথে সাথেই তারা তৎপর, সেই বিষয়টি কিন্তু তিনি কনফিডেন্টলি আমাদের সাথে আজকে শেয়ার করলেন। আমি যেই বিষয়টি আপনাদেরকে বলতে চাই, সর্বশেষে আমার মতামত যেটি আমি আপনাদেরকে দিতে চাই, সাধারণ জনগণকে যারা ট্রেন ব্যবহার করেন, ট্রেনের যাত্রী যারা হন, আপনারা মাথায় রাখবেন শুধুমাত্র রেলওয়ে একটা ডিপার্টমেন্ট দিয়েই আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয় যদি আপনারা সচেতন না হন। অতএব সবার আগে তিনি কিন্তু আজকে প্রতিটা কথাই গণসচেতনতা, তার কর্মকর্তাদের সচেতনতা, নিজের সচেতনতা, আত্মসচেতনতা, এইসব নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। তিনি বলেছেন সৃষ্টিকর্তা আমাদেরকে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, তার মধ্যে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন চাকরি করতে, তারও মধ্যে আরও অল্প সময়ের জন্য তিনি জিএম এর চেয়ারে বসেছেন। তার মানে তিনি এমনভাবে কাজ করছেন, পরবর্তীতে জিএম যে বা যারাই আসবেন তারা যেন তার এই কাজগুলো ধরে রাখতে পারেন, তারা যেন নতুন করে, নতুন ভাবনায়, নতুন চিন্তায় তার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন। অতএব সবার আগে যেটি দরকার সেটি হলো সচেতনতা। অভিযোগ তো আমরা দিতেই পারি, কিন্তু ভালো কাজ তুলে ধরতে পারি আমরা কয়েকজনই। আপনারা আমাকে যাই ভাবুন না কেন, আমি শুধু এতটুকুই বলতে চাই, বাংলাদেশে অভিযোগ যেমন আছে, বাংলাদেশে দুর্নীতির গল্প যেমন আছে, বাংলাদেশে ভালো কাজের গল্পও আছে। আমরা তুলে ধরতে চাই সব কিছুই। আমাদের অনুসন্ধানী চোখ থেকে বাদ যাবে না রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ সরকারের কোন সেক্টর। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সরকারের প্রতিটি সেক্টরে আমরা যে আপনাদেরই প্রশ্নগুলো তাদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছি, তাদের থেকে স্পষ্ট উত্তর বের করছি। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি, নতুন কোনো স্থানে, নতুন কোনো জিজ্ঞাসা, নতুন কোনো প্রশ্ন, নতুন কোনো উত্তর আর নতুন কোনো ভাবনা নিয়ে আমি মোহাম্মদ আবু আবিদ, সাড়া দাও বাংলাদেশ সম্পূর্ণ টিম আবারও হাজির হবে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। ধন্যবাদ আপনাদের সকলকে।